তিলোত্তমা কলকাতা। সেই কলকাতার প্রাচীনতম রোড এই চিৎপুর রোড। আর এখানেই দাঁড়িয়ে বিশ্বকবির স্মৃতিধন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। 25শে বৈশাখ হোক বা বছরের প্রতিদিনই যেখানে আনাগোনা অজস্র মানুষের, তবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছাকাছি আছে আরও বেশ কয়েকটি সুন্দর স্থান। আজকের ভিডিওতে যেগুলো পর পর তুলে ধরব। হাতে সময় থাকলে পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারেন সেই জায়গাগুলো। চলুন তবে যাত্রা শুরু করা যাক। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাব বলে দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে এলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি কলকাতার ঐতিহ্যবাহী টানা রিক্সায়। আর এই টানা রিক্সা করে যেতে যেতে কলকাতা দেখতে দেখতে আমরা এখন চলেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। হাঁটা পথে বেশিক্ষণ না, 15 মিনিট হলেই আমরা কিন্তু পৌঁছে যেতাম, কিন্তু ভেবেইছিলাম যে এবার কলকাতার টানা রিক্সা করেই যাবো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। কারণ কলকাতায় এলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেমন একটা দেখার জায়গা, এই টানা রিক্সাগুলোও কিন্তু এই অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে পাওয়া সম্ভব না। পৌঁছে গেছি আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। উত্তর কলকাতার চিৎপুর রোড ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে 6-4 দ্বারকানাথ ঠাকুর লেনে এই বাড়িটি অবস্থিত। এটি বর্তমানে রবীন্দ্রভারতী মিউজিয়াম। সোমবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা 30 থেকে বিকেল 4টে 30 অবধি এই মিউজিয়ামটি। টিকিটের মূল্য 20 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা। আর ক্যামেরা থাকলে অর্থাৎ ছবি তুলতে চাইলে অতিরিক্ত 50 টাকা দিতে হবে। যদিও বেশিরভাগ জায়গাতেই ছবি তোলার অনুমতি নেই। একটি বাড়ি, একটি গোটা পরিবার, গোটা জাতির নবজাগরণের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল সেদিন, যেখানে ঠাকুর পরিবারের অন্দরমহলও সমান কৃতিত্বের ভাগীদার। চলে এসেছি ঠাকুরবাড়ির অন্দরমহলে। এই ঠাকুরবাড়ির অন্দরমহলের কথা আমরা অনেক শুনেছি। এই অন্দরমহলের মেয়ে ও বউরা ছিল সে যুগের সমস্ত নারীর কাছে দৃষ্টান্ত স্বরূপ। কেউ বা ঘোড়ায় চড়ে ঘরের মাঠে হাওয়া খেতে গেছেন, তো কেউ বা গেছেন স্বামীর সাথে বিদেশে, কেউ বা রন্ধন নিয়ে করেছেন নানান গবেষণা, তো কেউ বা শাড়ি নিয়ে। সেই যুগে ঠাকুরবাড়ির মেয়েরা ছিল সবার কাছে দৃষ্টান্ত স্বরূপ। এই সেই শত চর্চিত ঠাকুর দালান। একসময় কত গুণী মানুষের নিত্য আনাগোনায় গমগম করত এই ঠাকুর বাড়িটি। দেশ বিদেশের বহু মানুষ অতিথিরা এসেছেন এ বাড়িতে। কত আন্দোলন অনুষ্ঠানের সাক্ষী এই ঠাকুর দালান। ধুমধাম করে দোল দুর্গোৎসব হতো এ বাড়িতে। তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম গ্রহণের পর সেসব বন্ধ হয়ে যায়। যদিও এই ঠাকুর দালানে তখন হতো মাঘোৎসব, ব্রহ্ম উপাসনা। গুণী পরিবারের শিল্পী সদস্যরা নিজেরাই নাচে গানে নাটকে জমিয়ে তুলতেন পারিবারিক আসর। এখনের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দাঁড়িয়েই পুরনো সেই দিনের কথা কিন্তু এসেই পড়ে প্রসঙ্গক্রমে যে কেমন ছিল ঠাকুরবাড়ি। 1784 সালে চিৎপুর অঞ্চলে পিরালি ব্রাহ্মণ নীলমণি ঠাকুর পত্তন করেছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভিত। ক্রমে ক্রমে সেই বাড়িটি হয়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এখানে ছিল তখন 5 নম্বর ও 6 নম্বর বাড়ি। 5 নম্বর বাড়িটি আজ আর নেই, যদিও তার গল্পগুলো আজও আছে। দ্বারকানাথ লেনের
6 নম্বর বাড়িটি আজকের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। পূবের হোক পশ্চিমের বা দক্ষিণের বারান্দা, রবীন্দ্র লেখায় তার জীবন স্মৃতি বা অন্যান্য লেখায় বারান্দার কথা কিন্তু বারবার উঠে এসেছে। দক্ষিণের বারান্দায় তাদের পড়াশোনার আসর বসত, বয়স বাড়ার সাথে সাথে সেখানেই বসত আড্ডার আসর। আর মহর্ষি ভবনের এই যে প্রশস্ত বারান্দাটি, এখান দিয়ে দেখা যেত মূল ফটক, আজও দেখা যায় যদিও। এখানে দাঁড়ালে তখন অনায়াসে চোখে পড়ত তৎকালীন চিৎপুরের কর্মব্যস্ত চঞ্চল জীবন। দোতলার ঘরগুলি বর্তমানে মিউজিয়াম। বিভিন্ন আর্ট গ্যালারি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু কক্ষ, সাথে প্রতিটি কক্ষ সাজানো নানান তথ্য দিয়ে। এই লালবাড়িটি বিচিত্রা ভবন, যেটি নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার বন্ধু বান্ধব অতিথিদের নিয়ে সভা, আলোচনা, নাট্যাভিনয়, গান বাজনা ও খাবার আয়োজন, আসর বসত এখানে। উন্মুক্ত প্রাঙ্গণে ফুলের শোভা, সবুজের সমারোহেই বড় হয়ে ওঠা বিশ্বকবির। এই বিচিত্রা ভবনেই অভিনীত হয়েছিল ডাকঘর। মঞ্চ নির্মাণ করেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যেখানে ভূমিকা পালন করেছিলেন ঠাকুরদার। 1941 সালের 22শে শ্রাবণ, জীবনবাদী কবির জীবন প্রদীপ নিভে যায় চিরতরে। এই বাড়িটিরই দোতলায় সেই কক্ষটি আজও আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর ধীরে ধীরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেন ম্লান হতে থাকে তার সংস্কৃতি, দর্শন, ভাবধারা থেকে। এই বাড়িকে সংস্কার করে এখানে প্রতিষ্ঠা করা হয় আজকের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পর হাঁটাপথেই পৌঁছাতে পারেন জোড়াসাঁকো রাজবাড়িতে, যেটি জোড়াসাঁকোর রায় পরিবারের বাড়ি। কলকাতার প্রাচীনতম বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম বাড়ি এটি। এরপর চলে এলাম মার্বেল প্যালেসে। রাজেন্দ্রনাথ মল্লিকের তৈরি এই বাড়িটি মল্লিক বাড়ি নামেও পরিচিত। অপূর্ব সুন্দর বাড়িটির ভিতরে ছোট্ট একটি চিড়িয়াখানা সহ অন্দরে আছে স্থাপত্যে ভরপুর অপূর্ব সুন্দর গ্যালারি। বাড়ির ভিতরে প্রবেশ করতে লাগবে নিজেদের ফটো আইডি প্রুফ। রীতিমতো রাজপ্রাসাদের মতোই এই সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে 48 বি মুক্তারাম বাবু স্ট্রিটে, মার্বেল প্যালেসের একেবারে গা লাগোয়া। এদেশের পশ্চিম ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে গণপতি বা গণেশজির বিশেষ আরাধনার চল আছে। মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির যার মধ্যে অন্যতম, যেখানে সারা বছর বহু ভক্তের সমাগম হয়। পশ্চিমবঙ্গ থেকেও যান বহু ভক্ত। তারা অনেকেই হয়তো জানেন না তাদের প্রাণের শহর কলকাতাতেই এখন রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির, যে মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে 12টা, বিকেল 4:30 থেকে 9টা অবধি খোলা থাকে। আর বুধবার দিন গেলে সারাদিনই খোলা পাবেন। যারা ডাইরেক্ট মার্বেল প্যালেস বা সিদ্ধিবিনায়ক মন্দিরে আসবেন ভাবছেন, তারা মেট্রো করে এসে নামতে হবে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে একটু হাঁটলেই মুক্তারাম বাবু স্ট্রিট। সেই রাস্তা দিয়ে ঢুকেই বাঁদিকে প্রাসাদ সম মার্বেল প্যালেস দেখতে পাবেন, আর তার পাশেই এই সিদ্ধিবিনায়ক মন্দির। বাসে এলে সেন্ট্রাল এভিনিউয়ের ওপর দিয়ে যাওয়া যে কোনো বাসে নামতে হবে মার্বেল প্যালেস স্টপেজে। আর গাড়ি নিয়ে এলেও আছে বিনামূল্যে পার্কিংয়ের সুব্যবস্থা। মন্দিরে ঢুকেই প্রথমে পড়বে জুতো খোলার জায়গা। যদি আপনারা পুজো দিতে চান, এখানেই পাবেন পুজোর ডালা, যে ডালা 101 টাকা থেকে 1001 টাকা অবধি পাওয়া যায়। তবে পুজো না দিয়ে শুধু দর্শন করেও চলে আসতে পারেন অনায়াসেই।
এখানের সন্ধ্যা আরতিটাও অপূর্ব। ভিডিওটিতে আপনাদের সামনে সন্ধ্যা আরতিও তুলে ধরব, আপনারা সেই অবধি দেখতে থাকুন। ডালায় দিল নারকোল, ফুল, দূর্বা, লাড্ডু ও মোদক। মন্দিরের ভেতরে প্রবেশ করলে মনে হবে এসেছেন কোনো বনেদি জমিদার বাড়িতে। সাদা কালো মোজাইকের মেঝে, ঝাড়বাতি, বড় বড় পিলার নজর কাড়বে। সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা কথার অর্থই হলো কোনো কিছু করতে হলে অর্থাৎ পূরণ করতে হলে তার কৃপা প্রয়োজন হয়। বিদ্যা থেকে শুরু করে যে কোনো প্রকার শাস্ত্র, কোনো কিছুই তার কৃপা ছাড়া হয় না। তাই সবার আগে তার পুজো করতে হয়। এমনকি বাংলা বছরের শুরুতেও তার আরাধনা করেই সারা বছর শুরু করা হয়। প্রতিদিন টাটকা ফুল দিয়ে সাজানো হয় অপূর্বভাবে পুরো পুজোর স্থলটাকে, যেটা আলাদা প্রশান্তি এনে দেয়। সিদ্ধিবিনায়কের দুপাশে রয়েছেন তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি। মাথার উপর রয়েছেন পিতামাতা শিব পার্বতী। সিদ্ধিবিনায়কের চারপাশে রয়েছে চারজন মূষকরাজ। শুনলাম যাদের কানে কানে মনোবাঞ্ছা জানালে সেটা নাকি পৌঁছে যায় গণপতির কান অবধি। এই মন্দির স্থাপনের পিছনে রয়েছে দুই বন্ধুর গল্প। শৈশবের দুজন প্রিয় বন্ধু স্বপ্ন দেখেছিল আকাশচুম্বী। সেই আশায় তারা বড়বাজারের 200 বছরের পুরনো মার্বেল প্যালেসের একটা অংশ কিনে শুরু করেছিল শিল্পের যাত্রা। এই দুই বন্ধুই হলেন রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। এই বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল আমাদের চিরপরিচিত ইমামি। পরবর্তীতে ইমামির সাফল্যের কথা আমাদের সকলেরই জানা। তাই জনকল্যাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে এই বিল্ডিং উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই বন্ধু। সিদ্ধান্ত অনুযায়ী 2015 সালে ভগ্নপ্রায় কোঠিটিকে পুনরায় পুনরুদ্ধার ও সংস্কার করে গঠন একই রেখে 2020 সালে শ্রী সিদ্ধিবিনায়কের চরণে অর্পণ করা হয়েছে। একই মন্দির চত্বরে রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দিরও। সুজির হালুয়া প্রসাদে পেলাম, এছাড়াও খিচুড়ি ভোগও পেলাম। জিলিপি, মিহিদানাও প্রসাদে থাকে। প্রতিদিন 3 বেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়, সকাল 9টা, দুপুর 12টা ও বিকেল 5টা নাগাদ। বিকেলবেলা গেলেও ইচ্ছা ছিল সন্ধ্যা আরতি দেখেই ফিরব, কারণ সন্ধ্যা আরতিটা না দেখে আসা সম্ভব নয়। সন্ধ্যা 7টায় শুরু হলো সন্ধ্যা আরতি। একই সাথে একবার সিদ্ধিবিনায়ক তো একবার সংকটমোচনের আরতি চলতে লাগলো তালে তালে একই ঠাকুরদালানের বিপরীত প্রান্তে। মন্দিরের গঠনে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের সাথে মিল না থাকলেও পুরো রীতিনীতি পালন করা হয় মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো একই নিয়মে। এরকম আরও সুন্দর নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি
আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।